Hello, dear students. English literature one of the major Jacobean tragedy, The Duchess of Malfi নিয়ে আমাদের আজকের এই বিশেষ ভিডিও। জন ওয়েবস্টারের লেখা এই মাস্টারপিস নাটকটির প্রতিটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ক্যারেক্টার অ্যানালাইসিস আজকে আমরা খুব সহজে জানব। ডাচেস অফ মালফি সাধারণত থার্ড ইয়ারের শিক্ষার্থীরা পড়ে থাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নোভেল, যেটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। প্রথমে আসা যাক এই যুগান্তকারী কালজয়ী নাটকের স্রষ্টা বা রাইটার এর কথায়। নাটকটি লিখেছেন বিখ্যাত ইংলিশ ড্রামাটিস্ট জন ওয়েবস্টার। আধুনিক গবেষকদের মতে তার জীবদ্দশা ছিল আনুমানিক 1580 থেকে 1626 সাল পর্যন্ত। লিটারালি মুভমেন্টের দিক থেকে তিনি ছিলেন জ্যাকোবিয়ান এজ বা জ্যাকোবিয়ান যুগের গুরুত্বপূর্ণ অন্যতম প্রধান একজন নাট্যকার। তাহলে আমরা বুঝলাম যে জন ওয়েবস্টার হচ্ছে জ্যাকোবিয়ান এজ থেকে বিলং করত। তার অন্যান্য সৃষ্টির মধ্যে আছে দ্য হোয়াইট ডেভিল, এ মোনেমেন্টাল কলাম অ্যান্ড দ্য ডেভিলস ল কেস। আর তার এই ডাচেস অফ মালফি প্রকাশিত হয়েছিল 1623 সালে। ইংরেজি সাহিত্যে জন ওয়েবস্টারকে কিন্তু একটি চমৎকার উপাধিতে ভূষিত করা হয়। তাকে বলা হয় এ মাস্টার পোয়েট ইন দ্য রিলেম অফ হরর। তার মানে কি, তিনি হচ্ছে যে হরর রাইটিংয়ের সেরা। এবার আমরা ডাচেস অফ মালফি সম্পর্কে কিছু জানি। নাটকটি সম্পর্কে কিছু ফ্যাক্টস জেনে তারপরে আমরা নাটকটির সামারি এবং অন্যান্য বিশ্লেষণে যাব। তো ডাচেস অফ মালফির পুরো নাম বা পুরো টাইটেলটা হলো দ্য ট্র্যাজেডি অফ দ্য ডাচেস অফ মালফি। এটাকে সংক্ষেপে বলা হয় ডাচেস অফ মালফি অথবা দ্য ডাচেস অফ মালফি। নাটকটি লেখা হয়েছিল 1612 থেকে 1613 সালের মাঝামাঝি সময়ে এবং এর প্লেস সেটিং নির্ধারণ করা হয়েছে রোমান ক্যাথলিক ইতালির আমালফি, রোম, টরেটো এবং মিলান শহরের ব্যাকগ্রাউন্ডে। 16 শতকের ইউরোপের পটভূমিতে তৈরি করা এই নাটকটির জনরা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি বা জ্যাকোবিয়ান ড্রামা। আমরা অনেকেই জানি এটি একটি বিখ্যাত রিভেঞ্জ ট্র্যাজেডি এবং একই সাথে একে ডেক্যান্ট প্লেও বলা হয়। চলুন আমরা এই দুইটি ধারার মূল বৈশিষ্ট্য সংক্ষেপে বুঝি। একটি রিভেঞ্জ ট্র্যাজেডিতে সাধারণত দেখা যায় প্রোটাগনিস্ট মানে কি, মূল চরিত্র কোনো বাস্তব কিংবা কাল্পনিক আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে যায়। তার মানে কি, রিভেঞ্জ ট্র্যাজেডিতে রিভেঞ্জ নিবে, সেটা বাস্তব অথবা কাল্পনিক ঘটনার প্রেক্ষিতে। এবং পুরো নাটকের আবহ বা পরিবেশ থাকে ভীষণ ডার্ক এবং ভায়োলেন্ট। এবং এই ধরনের নাটকের সমাপ্তি ঘটে চরম বিপর্যয় এবং একটার পর একটা নির্মম মৃত্যু দিয়ে। মানে রিভেঞ্জ ট্র্যাজেডিতে প্রোটাগনিস্ট হচ্ছে রিভেঞ্জ নিবে এবং হচ্ছে নাটকের আবহটা বা অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্টটা থাকবে হচ্ছে টক্সিক, ভায়োলেন্ট, ডার্ক এবং এটা সমাপ্তি ঘটবে কতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে। ফিচার্স অফ এ ডেক্যান্ডেন্ট প্লে। তাহলে এটা কি? এটা হচ্ছে ডেক্যান্ডেন্ট প্লে হলো এমন এক ধরনের ড্রামা যা মূলত সমাজের নৈতিক অবক্ষয়, কারাপশন, হেডোনিজমের ওপরে ফোকাস করে এবং এর চরিত্রগুলো নৈতিকভাবে দ্বিধাদ্বন্দ্ব অর্থাৎ ডিলিউশনাল এর মধ্যে থাকে কিংবা পুরোপুরি খলনায়ক বা ভিলেন চরিত্রের হয়ে থাকে। সেই সাথে নাটকের রূপক বা সিম্বলিজমের প্রচুর দেখা যায়। তাহলে আমরা নাটকটার জনরা সম্বন্ধে ভালোভাবে বুঝেছি। এবার এই যে ডাচেস অফ মালফি, এই নাটকটার মূল ঘটনায় যাওয়ার আগে একটা ইন্টারেস্টিং বিষয় বলি তোমাদের। তোমরা অনেকে জেনে থাকবে, সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এই নাটকটির পিছনে রয়েছে একটা ঐতিহাসিক পটভূমি বা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আমাদের এই ডাচেস অফ মালফি কোনো ধরনের কাল্পনিক গল্প না, বরং হচ্ছে এটা সত্য ঘটনা থেকে নেওয়া এবং এটা একটা হিস্ট্রি আছে অত্যন্ত ডার্ক। আচ্ছা, 16 শতকের ইতালীয় অভিজাত নারীর নাম ছিল
জিওভানা ডি আরিগোনা। এর বাস্তব জীবনে এক ট্রাজিক সত্য ঘটনা থেকে এটা নেওয়া হয়েছে। তিনি যখন তার প্রাসাদের সাধারণ কর্মচারী আন্তোনিওকে গোপনে বিয়ে করেন, তখন তার দুই ভাই চরম ক্ষিপ্ত হয়ে ওঠেন। পারিবারিক সম্মান আর লোভের বশবর্তী হয়ে তারা ডাচেস, তার পরিচালিকা এবং সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে। তাহলে চিন্তা করো এটার যে রিয়েল যেটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, সেটা কতটা ডার্ক। এবার এই বাস্তব লোমহর্ষক ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে পরবর্তীতে উইলিয়াম পেইন্টার তার বিখ্যাত গ্রন্থ দ্য প্যালাস অফ প্লেজার, যা 1567 সালে প্রকাশিত হয়, সেখানে গল্পটা তুলে ধরেছে। আর এই বইটার উপর ভিত্তি করে জন ওয়েবস্টার তার অমর নাটক ডাচেস অফ মালফি রচনা করেছেন। এবার হচ্ছে নাটকটার কতগুলো গুরুত্বপূর্ণ ক্যারেক্টার্স, মানে গুরুত্বপূর্ণ চরিত্র কি ক্যারেক্টার্সের সাথে পরিচিত হয়ে নিই। নাটকটার কাহিনী ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে এর কি ক্যারেক্টার বা প্রধান চরিত্রগুলোকে ভালোভাবে চিনতে হবে। এর মধ্যে প্রথমেই আছেন দ্য ডাচেস অফ মালফি। তিনি একজন অল্প বয়সী বিধবা নারী, যিনি অত্যন্ত সাহসী, আত্মমর্যাদাশীল এবং স্নেহময়ী মা। এরপরে আছে তার যমজ ভাই ফার্দিন্যান্দ, যিনি অত্যন্ত লোভী, ক্রোধী এবং বোনকে নিয়ে এক ধরনের বিকৃত মানসিকতা সম্পন্ন চরিত্র। তারপরে আছে তার বড় ভাই দ্য কার্ডিনাল। তিনি একাধারে ঠান্ডা মাথার হিসেবি এবং চরম নিষ্ঠুর প্রকৃতির মানুষ। আরও আছে বসলা। তিনি নাটকের অন্যতম জটিল আর খল চরিত্র, যাকে দুই ভাই ডাচেসের প্রাসাদে গুপ্তচর করার জন্য নিয়োগ করেছিল। এছাড়া যারা আছে তারা হলো অ্যান্টোনিও বলোগনা, যিনি ডাচেসের প্রাসাদের ম্যানেজার এবং ডাচেসের গোপন স্বামী। তিনি সৎ একজন মানুষ হলেও সংকট সময় পরিবারকে রক্ষা করতে সক্ষম হন না। ডেওলিও আন্তোনিওর পরম বিশ্বস্ত বন্ধু। জুলিয়া হলো কার্ডিনালের রক্ষিতা বা মিস্ট্রেস আমরা যেটাকে বলি। এবং আছে দ্য চিলড্রেন। ডাচেস ও আন্তোনিওর মধ্যে 3টা সন্তান ছিল, যার মধ্যে 2টাকে হত্যা করা হয় এবং যেটা বড় পুত্র সেটা বেঁচে থাকে। তো চরিত্র আর ব্যাকগ্রাউন্ড জানা হয়ে গেছে। এবার আমরা প্রবেশ করছি দ্য ডাচেস অফ মালফির মূল গল্প বা সামারিতে। ইতালির আমালফি শহরের এক রাজকীয় প্রাসাদে এই ট্র্যাজেডির শুরু হয়। দ্য প্লে ইজ সেন্টার্ড অ্যারাউন্ড দ্য ডাচেস অফ মালফি ইন রোমান ক্যাথলিক ইতালি। দ্য ডাচেস ওয়াজ এ ইয়াং উইডো, অর্থাৎ ডাচেসটা ছিল তরুণ, অল্প বয়সে সে বিধবা হয়ে গেছে। সমাজে তার যথেষ্ট সম্মান থাকলেও তার দুই ভাই ফার্দিন্যান্দ এবং কার্ডিনাল তাকে কড়া ভাষায় নির্দেশ দেয় তিনি যেন আর দ্বিতীয়বার বিয়ে না করে। লোকচক্ষুর ভয়ে তারা বাহ্যিক সম্মানহানির কথা বললেও তাদের মূল উদ্দেশ্য ছিল সম্পত্তি। আচ্ছা, এবং তার হচ্ছে কি, ডাচেসটা ছিল ডাচেসের অল্প বয়সে সে তার স্বামী মারা গেছে। আর হচ্ছে কিন্তু তারপরেও তার যথেষ্ট সম্মান ছিল, কিন্তু দুই বড় ভাই হচ্ছে তাকে লোক লজ্জার ভয়ে কড়া নির্দেশ দিয়েছিল যে তিনি যাতে দ্বিতীয়বার আর বিয়ে না করে থাকে। লোকচক্ষুর ভয়ে তারা বাহ্যিক সম্মানহানির কথা বললেও মূল উদ্দেশ্য ছিল সম্পত্তি। তারা মনে করতো বোন যদি আবার বিয়ে করে তাহলে তাদের ফ্যামিলির ইনহেরিটেন্স বা সম্পত্তির ভাগ কমে যাবে। এটা ছিল তার মূল উদ্দেশ্য, এবং সম্পত্তির ভাগ কমে যাওয়ার ভয়ে তারা তার বোনের দ্বিতীয় বিয়ে দিতে চায় না। কিন্তু ডাচেস তার দুই ভাইয়ের এই অন্যায় আদেশ মেনে নেয়নি। তিনি মনে মনে ভালোবাসতেন প্রাসাদেরই একজন সৎ আর কর্মচারীকে, আন্তোনিও। সামাজিক মর্যাদার বিশাল পার্থক্য থাকা সত্ত্বেও তাদের গভীর ভালোবাসা শেষ পর্যন্ত এক হয় এবং তারা গোপনে একজন অন্যজনকে বিয়ে করে। Though Antonio initially hesitates due to their class differences, he returns to her affection and they marry in secret. As a result of their union, the Duchess becomes pregnant. তাদের বিয়ে করার পরে ডাচেসটা কি গর্ভবতী হয়ে যায়। Meanwhile, noticing structural changes in the Duchess's physical appearance and behavior, her two brothers become
deeply suspicious. To verify their suspicions, they sent one of their trusted bitter servants, Bosola, as a spy to the Duchess place. তো একসময় ডাচেসের শারীরিক পরিবর্তন এবং আচরণের পরিবর্তন এর মানে পরিবর্তনগুলো দেখে তার দুই ভাইয়ের মনে গভীর সন্দেহ জাগে এবং এই সন্দেহটার সত্যতা যাচাই করার জন্য তারা একটা বিশ্বস্ত এবং চতুর লোক যার নাম হলো বোসোলা, তাকে গুপ্তচর হিসাবে ডাচেসের প্রাসাদে পাঠায়। বোসোলা হচ্ছে অত্যন্ত ধূর্ত, মানে খুবই চালাক। সে ডাচেসের উপর কড়া নজর রেখে এক পর্যায়ে সে বুঝে ফেলে যে ডাচেস শুধু মাই হতে চলেছেন না, বরং তার স্বামী আছে এবং তার স্বামী আন্তোনিও ছাড়া আর কেউ না। তাহলে এরা দুই ভাই তার শরীরের পরিবর্তন এবং ব্যবহারের পরিবর্তন দেখে গুপ্তচরকে পাঠায়। গুপ্তচর হচ্ছে অত্যন্ত চালাক এবং হচ্ছে তাদের বিশ্বস্ত। সে হচ্ছে ডাচেসের ব্যাপার তথ্য নিয়ে তার দুই ভাইকে বলে দেয়। আচ্ছা, তাহলে যে ডাচেসের যে বিয়ে করেছে এই খবরটা তার দুই ভাই জেনে ফেললো এবং হচ্ছে when the Duchess realizes that her brothers have discovered the truth, she sends Antonio away so that they cannot harm him. এবার ডাচেস জানতো যে তার দুই ভাই যদি তার সিক্রেট এই বিয়ের কথা জানে তাহলে দুই ভাই তার স্বামীর কোনো ক্ষতি করে বসবে। এই জন্য সে কি বলে, আন্তোনিওকে দূরে পাঠিয়ে দেয় যেন তার স্বামীর কোনো ক্ষতি করতে না পারে। By this time year passes and the Duchess become the mother of 3 children. Since the Duchess's 2 brothers are driven by greed and malice, they do not want anyone else to lay claim to their wealth. এভাবে বেশ কিছু সময় পার হয়ে যায় এবং ডাচেস হলো 3টা সন্তানের মা হয়, কিন্তু ফার্দিন্যান্দ আর কার্ডিনালের ভিতরে হিংস্রতা ও লোভ কখনো কমেনি এবং দুই ভাই সম্পত্তির লোভে এত অন্ধ ছিল যে তারা সম্পত্তির লোভের জন্য কাউকে রেহাই দিতে রাজি ছিল না। তারা বোসোলাকে আদেশ দেয় ডাচেস এবং তার সন্তানদেরকে বন্দি করে হত্যা করার জন্য। ডাচেসকে বন্দি করে এক অন্ধকার কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের ওপর ভাইদের নির্দেশে চলে চরম মানসিক ও মর্মান্তিক নির্যাতন। অর্থাৎ হচ্ছে দুই ভাই তাদের 3 সন্তান, স্বামী এগুলোর কথা জানার পরে বোসোলাকে দিয়ে হচ্ছে তাদেরকে বন্দি করে এবং তাদের উপরে চরম নির্যাতন শারীরিক মানসিক চালাতে থাকে, দুইভাবেই নির্যাতন চালাতে থাকে। তারা দুই ভাই তাদের সম্পত্তির জন্য কাউকেই আসলে রেহাই দিতে চায় না, কাউকে মানে সম্পত্তির অংশীদার করতে চায় না। তারা নিজেরাই সব সম্পত্তির একদম আধিপত্য পেতে চায় এবং হচ্ছে মালিক হতে চায়। এমনকি তাকে বিভ্রান্ত করতে তার স্বামীর একটি কাটা হাত তো দেখানো হয়। তার মানে কি, শারীরিক মানসিক নির্যাতন চলছে তাদেরকে, মানে ডাচেস অফ মালফিকে বন্দি করে। তো হচ্ছে এমনকি তাদেরকে আরও কষ্ট দেওয়ার জন্য তার স্বামীর একটা কাটা হাত তাদেরকে দেখিয়েছে। এবার নিজের মৃত্যু অনিবার্য জেনেও ডাচেস শেষ মুহূর্তে পর্যন্ত তার আত্মমর্যাদা ধরে রাখেন এবং তার বিশ্বস্ত পরিচালিকা ক্যারিওলাকে অনুরোধ করেন সন্তানদেরকে রেখে যাওয়ার জন্য। তো ডাচেস তো বুঝতে পারছে যে তার ভাইরা তাকে আর জীবিত রাখবে না, মেরে ফেলবে এবং সন্তানদেরকেও মেরে ফেলবে, কিন্তু সে হচ্ছে তার যেটা ডিগনিটি, সেই ডিগনিটা হচ্ছে যে মানে ওভাবেই রাখতে চায় এবং এজন্য তার সেই ফেথফুল বিশ্বস্ত যে একটা সহকারী ছিল ক্যারিওলাকে তার সন্তানদের দেখভালের জন্য রাখে। আচ্ছা, এ পর্যন্ত আমরা মনে হয় সবাই বুঝতে পেরেছি যে ডাচেস অফ মালফি আসলে কার মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু জল্লাদরা একদিন এসে অত্যন্ত নির্মমভাবে ডাচেস, তার 2টি ছোট সন্তান এবং পরিচালিকা ক্যারিওলাকে শ্বাসরোধ করে হত্যা করে। ডাচেসের এই করুণ মৃত্যুর পরে নাটকের গল্পে এক অদ্ভুত মোড় আসে। Following the death of the Duchess, a profound psychological
চেঞ্জ অকার্স ইন দ্য রিমেইনিং ক্যারেক্টার্স, এবং হচ্ছে ডাচেসের মৃত্যুর পরে ঘটনাতে একটা অন্যরকম পরিবর্তন দেখা যায়। ফার্দিন্যান্ড, consumed by guilt, loses his sanity and suffers from lycanthropy, মানে বিলিভিং হি ইজ ওল্ফ। এটা এমন একটা অবস্থা, লাইকন্ট্রফি, যেখানে মানুষ বিশ্বাস করে সে একটা হচ্ছে ওল্ফ। Both the cardinal and Bosola suffer from intense remorse. Two brothers try to shift the entire blame onto Bosola for her death, which Bosola cannot easily accept since he merely executed their explicit orders. আচ্ছা, এবার কাহিনী হচ্ছে চূড়ান্ত ক্লাইম্যাক্স এবং রক্তাক্ত ক্লাইম্যাক্সের দিকে কাহিনী যেতে শুরু করে। তো কি হয় যে এই যে হত্যার পরে হত্যাকারী বোসোলা, কার্ডিনাল এবং ফার্দিন্যান্ড তিনজনের মধ্যে তীব্র অপরাধবোধ আর মানসিক বিকার দেখা যায়। ফার্দিন্যান্ড মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফিরে পুরোপুরি উন্মাদ হয়ে যান। অন্যদিকে দুই ভাই সমস্ত দোষ বোসেলার উপর চাপিয়ে দিতে চায়, যা বোসেলা মেনে নিতে পারেনি। মানে তারা তো হচ্ছে যে এই ক্ষোভটা নিতে পারছে না, এই জন্য কারোর উপর দোষ চাপিয়ে দিয়ে নিজে মুক্ত হতে চাচ্ছে এই হত্যার ভুল থেকে। কিন্তু বোসোলা কি করে, শুধু ওই একা দোষ সম্পূর্ণ নিজের ঘাড়ে নিতে পারছে না। নিজের ভুল বুঝতে পেরে বোসোলা এবার ডাচেসের হত্যার প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো বোসোলা বুঝতে পেরেছে যে তার ভুল আছে, ভুল বুঝতে পেরে কি করে, সে ডাচেসের হত্যার প্রতিশোধ নিতে চায়। সে দুই ভাইকে হত্যা করার সুযোগ খুঁজতে থাকে। এবার বোসোলা প্রায়শ্চিত্ত করার জন্য কি করে যে এই দুই ভাইকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে থাকে। কিন্তু এক অমাবস্যার অন্ধকারে কার্ডিনাল ভেবে ভুল করে ডাচেসের স্বামী আন্তনিওকে আঘাত করে বসে, যিনি গোপনে প্রাসাদে এসেছিলেন। তো হচ্ছে বোসোলা, তো এইবার আন্তনিওকে মারার পর যেটা হয় যে বোসোলা কার্ডিনালকে একটা কোনায় পেয়ে যায় এবং তার হাতে যে ড্যাগারটা ছিল অর্থাৎ খঞ্জর, সেটা দিয়ে তাকে আঘাত করে এবং জীবন বাঁচানোর জন্য কার্ডিনাল তখন চিৎকার শুরু করে এবং সেই চিৎকার শুনে ঘরে ছুটে আসে তার ভাই ফার্দিন্যান্ড এবং কক্ষে প্রবেশ করেই ফার্দিন্যান্ড অন্ধ উন্মাদের মতো সবাইকে আক্রমণ করতে শুরু করে এবং এই অন্ধকার এবং চরম হট্টগোলের মধ্যে চলা মারামারিতে ফার্দিন্যান্ড এবং বোসোলা মানে উভয়ই একে অপরকে মারাত্মকভাবে জখম করে ফেলে। এবং কি হয় যে মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে ফার্দিন্যান্ডের চেতনা ফিরে আসে এবং সে হচ্ছে অনুশোচনা ভরে স্বীকার করে যে তাদের এই করুণ ও মর্মান্তিক পরিণতির জন্য অন্য কেউ নাই, বরং তাদের অতীতে করা তাদের নিজেদের পাপ আর অপকর্মই তাদের এই করুণ পরিণতি ডেকে এনেছে। মানে এখানে আইরনিটা কি যে তারা দুই ভাই এত গ্রিডি যে নিজের বোনের বিয়ে দিতে চেত না বিধবা বোনের, কারণ মনে করতো যে বিধবা বোন বিয়ে করলে যদি বাচ্চা কাচ্চা হয় তাহলে তাদের সম্পত্তিতে ভাগ বসাবে, তাদের সম্পত্তির পরিমাণ কমে যাবে, অর্থাৎ তারা সমস্ত তাদের অংশটা নিজেরাই দখল নিতে চেয়েছিল। কিন্তু ভাগ্যের এই নির্মম পরিহাসে তারা যে খুনটা মানে নিজেরা শুরু করে ওদের ডাচেসের হাজবেন্ডকে মেরে ফেলার মাধ্যমে, শেষ পর্যন্ত তারা তো নিজেরাও আর বেঁচে থাকতে পারে না। এবং নাটকের শেষে কি হয় যে ডাচেসের যে ছেলে, 3 ছেলের মধ্যে 2 ছেলে মারা গেছে, 1 ছেলে ছিল, সেই ছেলে শেষ পর্যন্ত প্রাসাদে প্রবেশ করে এবং সেই একমাত্র উত্তরসূরি নির্বাচিত হয়। কারণ ওই ছেলে ছাড়া তো আসলে অতগুলো সম্পত্তির মালিক হওয়ার জন্য আর কেউই অবশিষ্ট বেঁচে নেই। তো এটাই হচ্ছে আইরনি যে যাকে আসলে ভাগ দিতে চায়নি, যার জন্য এত খুন খারাপি শুরু করেছে, শেষ পর্যন্ত তারা নিজেরা তো ভোগ করতে পারলই না, তাদের নিজেদেরই প্রাণ গেল এবং সেই ডাচেসের ছেলেই সেই সম্পত্তিতে উত্তরাধিকার সূত্রে পেয়ে গেল। এই রিলেটেড ডাচেস অফ মালফি রিলেটেড যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে, কোনো প্রশ্ন, কোয়ারিজ অথবা কেউ কোনো ফার্দার ইনকোয়ারিজ জানতে চাও, অবশ্যই সেটা জানাবে এবং ভালো লাগবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।